নমস্কার, আপনারা দেখছেন এবং অর্জুন। আমরা হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে অবশেষে কলিকালে এসে পৌঁছেছি। কলিকালে জাম্বুবানজি তাকে বলা উচিত, উনি কিন্তু এসেছিলেন, এটা আমাদের স্থির বিশ্বাস। তার বক্তব্যের স্বল্পে আমাদের এই বিশ্বাসের পক্ষে আমরা কিছু প্রমাণাদি বা তথ্যাদি রাখবো, আগেই বলেছিলাম, কারণ এবার আমাদের হাতে তথ্যের ভাণ্ডার অনেক বেশি। তা দেখুন, আমরা তার আয়ুষ্কাল এখানে ঘোষণা করেছি 69 থেকে 70 ইয়ার্স, এবং উনি এসেছিলেন 1868 সাল থেকে উনি আমাদের এখানে ছিলেন 1938 সাল অবধি। বর্তমান সময় এটা ওনার এখানে বিচরণকাল ছিল। এবার আসুন আমরা একটু অন্য কিছু দেখতে থাকি ওই জায়গায় পৌঁছানোর আগে। লোকমাতা রানী রাসমণি, উনি আমাদের তারিখগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। 1793 সালে ওনার জন্ম এবং 1861-তে ওনার দেহান্ত হয়েছিল। এবং এই যে নিচে যে সাদা কালো ছবিটি দেখছেন, সেটি হচ্ছে আমাদের বিখ্যাত মথুরবাবু, মথুরামোহন বিশ্বাস, সে যে জামাই, যিনি না থাকলে আজকে আমাদের এই অধ্যায়টা এই রানী রাসমণি এবং মথুরামোহন বিশ্বাস, যাদেরকে ঈশ্বর নিয়ে এসেছিলেন একটা বড় কাজ করার জন্য, সেই কাজটি ওনারা করেছিলেন। রানী রাসমণি কাশী যাচ্ছিলেন। দেখুন, আমি এটা যার জন্য লিখিত রূপেই রেখেছি 1847 সালে, আমাদের কিন্তু তারিখগুলোকে মনে রাখতে হবে। 1847 সাল অর্থাৎ আমাদের স্বাধীনতা প্রাপ্তির 100 বছর আগে বেনারস যাচ্ছিলেন। কিন্তু এই যে দেখেছেন 24টি নৌকা আত্মীয় স্বজন নিয়ে ভ্রমণ করছিলেন। কেন? মাতা অন্নপূর্ণাকে পুজো দেবেন, তীর্থযাত্রী। কিন্তু যাবার পথেই উনি হঠাৎ করে মায়ের দর্শন পান, এবং সেখানে মা বলেন, তুই কাশী যাচ্ছিস তো, যাস না, তুই এইখানেই আমার একটা মন্দির প্রতিষ্ঠা কর। এই শোনার পরে রানী রাসমণি সেই যাত্রা তখনকার মতো স্থগিত করে দেন এবং জমি খুঁজতে থাকেন। প্রচুর খোঁজাখুঁজির পরে গঙ্গার পশ্চিম কূলে খুঁজেছেন, পাননি। অবশেষে গঙ্গার পূর্বকূলে একটি 54 বিঘা সম্পত্তি পেলেন। এমন একটি সম্পত্তি ঈশ্বর তাকে দিলেন, তার মধ্যে বিভিন্ন উপাসনা পদ্ধতির চিহ্ন রয়ে গেছে। আপনারা যাবেন, আপনারা খোঁজ করবেন, আপনারা দেখবেন, খোঁজ পাবেন, দেখবেন, আনন্দ পাবেন। ঈশ্বর এমন একটা স্থান নির্বাচন করেছিলেন এই অমোঘ লীলার জন্য, এই অসাধারণ লীলার জন্য। তা এই হচ্ছে ব্যাপার। তা রানী এরকম বজরা, আগেকার দিনে বজরা পরেই যাচ্ছিলেন উনি রানী মানুষ ছিলেন। এবং অবশেষে আমাদের এই অতুলনীয় কীর্তি, এই যুগের মহাতীর্থ স্থাপন হয়। এবার আসুন আমরা একটুখানি সেই আগেকার সেই 5,000 বছর আগে বলে যাওয়া সেই গীতার অমোঘ বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতেও অভ্যুত্থানম অধর্মস্য তদন্বনম শ্রিয়াম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ তিনি গ্যারান্টি দিয়েছেন, যখনই ধর্মে গ্লানি আসবে, তখনই কিন্তু অধর্মের যখন বৃদ্ধি পেয়ে যাবে, তখনই কিন্তু সাধুদের পরিত্রাণ করার জন্য, অর্থাৎ যারা ভালো মানুষ তাদেরকে প্রোটেকশান দেওয়ার জন্য, তাদেরকে পথ দেখার জন্য তিনি কিন্তু আসবেন, এবং বারে বারে আসবেন, যুগে যুগে ধর্মকে পুনরায় প্রতিস্থাপন করবেন। এখানে ধর্ম বলতে হিন্দু শাস্ত্র অনুযায়ী ধর্ম আছে, এই উপাসনা পদ্ধতি নয়। তা সম্ভবই যুগে যুগে তিনি বারে বারে আসবেন। তাহলে তিনি বারে বারে এসেছেন, শ্রীকৃষ্ণতেই শেষ হয়ে যায়নি। আদি শঙ্করাচার্য এসছেন, গৌতম বুদ্ধ এসছেন, তারও আগে মহাপ্রভু এসছেন, লীলা করেছেন। ভারতের সাধু মহাত্মা তো প্রচুর এসছেন, বিশাল সাধু মহাত্মা, অমৃতস্ব পুত্রগণ সব এসছেন, তারা আমাদেরকে বারবার শিখিয়েছেন। এসছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ, আমরা সবাই জানি, যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি এই দেহে রামকৃষ্ণ। ওনার সালটা খেয়াল করুন, 1836 থেকে 1886, 50 বছর।
আমরা ভাবতে পারি মাত্র 50টা বছর। বিবেকানন্দ স্বয়ং বলে গেছেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সুতরাং তাকেই, ভগবান শ্রীরামকৃষ্ণদেবকেই রাম কৃষ্ণ, সেই চেতনা, সেই আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ সেই ঈশ্বরীয় সত্তা ধরে আমরা এগোবো। কেন ধরবো? একটা বড় জিনিস দেখুন, এটা আপনারা পাবেন বেলুড় মিউজিয়ামে রাখা আছে। ঠাকুর স্বয়ং লিখিত গ্যারেন্টি দেন, এটা তার কপি। এটা অতি দুর্লভ জিনিস। কি গ্যারান্টি দেন লিখিত? দেখুন এখানে লেখা আছে, নরেন শিক্ষা দিবে। ভালো করে দেখুন, বুঝতে পারবেন। নরেন শিক্ষা দেবে। কখন দেবে? যখন ঘরে বাইরে হাঁক পারবে। অর্থাৎ ঘরে বাইরে হাঁক পারবে মানে বিদেশে হাঁক দেবে, দেশে হাঁক দেবে, তার অমোঘ বাণী ছড়িয়ে দেবে। নরেন গোটা পৃথিবীর মানুষকে, গোটা সমাজকে, ভারতবাসীকে, বাংলার মানুষকে শিক্ষা দিয়েছেন। তাই কবে উনি লিখিত গ্যারান্টি দিয়ে যান, তার স্বাক্ষর করা কাগজ বেলুড় মঠে যে মিউজিয়াম আছে সেটা কিন্তু রাখা আছে, খুব সুন্দর করে সজাতে। আপনারা গিয়ে দেখবেন। আমি একটি যাই হোক সংগ্রহ করেছি, আপনাদের উদ্দেশ্যে নিয়ে এলাম। এই যেটা দেখতে পাচ্ছেন, এটা পৃথিবীর সবথেকে বড় মহৎ শিক্ষাকেন্দ্র। মাত্র 6 বছর চলেছিল এই শিক্ষাকেন্দ্র। কেন বলছি সেটাও আপনাদেরকে বলবো। এই যে শিক্ষাকেন্দ্র, শিক্ষক কে ছিলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। শিক্ষা কাদেরকে দিয়েছেন বলুন না? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, কেন বলবো না? এই শিক্ষাকেন্দ্র থেকে ছাত্র, শিক্ষাকেন্দ্রের মূল কি আর কত বড় বড় শিক্ষক পড়াচ্ছে? তা দিয়ে হয় না শুধু বিচার। বিচারায় এখান থেকে ছাত্র কিরম বেরিয়েছে। আজকে মিত্র ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করে সত্যজিৎ রায় বেরিয়েছেন। আমরা বলি সত্যজিৎ রায় বেরিয়েছেন মিত্র ইনস্টিটিউশন থেকে। এটা কিন্তু স্কুলের গর্ব। কোনো ভালো ছাত্র যখন সেখান থেকে বেরোয়, যেমন প্রেসিডেন্সি কলেজ থেকে বহু কৃতি মেধাবী ছাত্র বেরিয়েছে। পৃথিবীর সেরা ছাত্রটি কিন্তু এইখান থেকে বেরিয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে। কে পৃথিবীর সেরা ছাত্র? স্বামী বিবেকানন্দ। এই ঘরে এসছেন, ঠাকুর তাকে শিক্ষা দিয়েছেন। এটা দক্ষিণেশ্বরে ঠাকুরের গৃহ। আমরা যখন ছোটো বয়সে যেতাম তখন খোলা থাকতো, ওখানে জব ধ্যান করতো, খুব সাইলেন্স এবং অসম্ভব পবিত্র বাতাবরণ ছিল। এখন বন্ধ করে দিয়েছে, ভালোই করেছে। জনসংখ্যার চাপ খুব বেড়ে গেছে সব জায়গাতেই। এই জায়গাগুলোকে যেটুকু একটা উপস্থিতি ছিল না, স্পর্শ ছিল, বন্ধ করে দিয়েছে সাধারণ মানুষের জন্য। আমরা গিয়ে কথা বলতাম, আমরা গিয়ে নানা রকম কিছু করতাম। এখন আধুনিক মোবাইলের যুগে সাধারণের জন্য ওটা বন্ধ করে দিয়েছেন ঘরটি। বাইরে থেকে দেখা যায়, বাইরে থেকে জব ধ্যান ইত্যাদি করা যায়। ঠিক করেছেন যেটা করেছেন। এই সমস্ত মহৎ জায়গা আমাদের রক্ষা করতে হবে। তা যে জায়গা থেকে, যে শিক্ষাকেন্দ্র থেকে স্বামী বিবেকানন্দের মতো ছাত্র বেড়ে, তার থেকে বড় শিক্ষাকেন্দ্র আর কী হতে পারে? আসুন দেখি। এই দেখুন, এটা হচ্ছে, এখানে হচ্ছে দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘর। এটা হচ্ছে মায়ের নহবত। ঠিক উল্টো দিকেই আপনারা যাবেন, দেখবেন সারদা মা থাকতেন। নহবত ঠাকুরের ঘরের ঠিক উল্টো দিকে আছে। এই ব্যাপারটা একটা অদ্ভুত রহস্যজনক ব্যাপার। এটা মাননীয় আমাদের লেখক আছেন, মাননীয় শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়, ওনার কোথাও একটা লেখা পড়েছি বা কোথাও একটা শুনেছি। বিষয়টাও তো, ঠাকুর তো সব, ঠাকুরের কাছে মানুষ আসতেন, বিভিন্ন মানুষ আসতেন, তারা সব শিখতেন। কেশবচন্দ্র সেন থেকে নিয়ে বিভিন্ন, আমরা দেখবো এখানে কারা কারা আসতেন। সমাজের সব সুধীজনরা আসতেন, কলকাতা শহর, ভারতবর্ষের সব সুধীজনরা ঠাকুরের কাছে আসতেন, কারণ রটতে শুরু করেছিল, অবতার এসছেন। স্বয়ং মথুরামোহন বিশ্বাস এই বিষয়টি আলোচনা সভা বসেছিলেন। সেখানে আমাদের মা, যিনি ওই ভৈরবী মা, তিনি কিন্তু ঠাকুরের পক্ষে আলোচনা সভায় অংশ নিয়েছিলেন এবং প্রমাণ করেছিলেন ঠাকুর অবতার। তা সেইখানে কিন্তু ঠাকুর এখানে থাকতেন, আর সামনে কিন্তু মা থাকতেন। এবার ঠাকুর বলতেন, ঠাকুর তার ছাত্রদের শিক্ষা দিতেন। সেই শিক্ষার যে রেশ, সেই বাণী কিন্তু মায়ের কাছে এসে পৌঁছতো। মাও বা তার যে একদম মায়ের যারা সহচরী ছিলেন, তারাও কিন্তু এই শিক্ষায় শিক্ষিত হয়েছেন, যাকে বলে ট্রেনিং পেয়েছেন ওখান থেকে।
ঠাকুরের কাছ থেকে, ঠাকুরের বাণী, ঠাকুরের সব কিছু পেয়েছেন। মা শারদা এমনি লক্ষ্মী অংশজাত, তার ব্যাপারটা আলাদা, কিন্তু তাও একটা জাগতিক লোকশিক্ষার জন্য তো এগুলো লাগে, সেটা কিন্তু পেয়েছেন। এটা সঞ্জীব চট্টোপাধ্যায় আমার মানে কোথাও বলেছেন, এটা কিন্তু আমার দৃষ্টি সত্যিই তো তাই, তো এটা তো ঠিক সঠিক। দেখুন ঠাকুর কিন্তু ওখানে বসে বসে বলতেন তারা সব কোথায়, তাদেরকে অনেক দিন হয়ে গেছে তো, ঠাকুর প্রায় 30 বছর দক্ষিণেশ্বরে ছিলেন। শেষ 6 বছর কিন্তু এই সমস্ত মানুষজন আসে, তার আগে কিন্তু ঠাকুরের সব সাধনা হয়েছে, ইত্যাদি হয়েছে, আমরা জানি। ভৈরবী এসছেন, এদিক থেকে আপনার উনি অন্যান্য পদ্ধতিতে শিক্ষা নিয়েছেন, অদ্বৈতের শিক্ষা নিয়েছেন, এই সমস্ত করেছেন। ওনার নানা রকম সাধনার বিষয় ছিল, ওখানে মায়ের পুজো করেছেন, দক্ষিণেশ্বর মন্দিরে নানা রকম কিছু হয়েছে। তো এবার কি হয়েছে, তো উনি কিন্তু বারবার বলতেন তারা সব কোথায় গেল, অর্থাৎ ভগবান যখন আসেন, আমি শুনেছি খুব বড় সাধু মহাত্মার মুখে, তারা কিন্তু পার্শ্বদের নিয়ে আসেন সঙ্গে করে, তারা কিন্তু নিয়ে আসেন, একা আসেন না। ওই জন্য ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন একটা নাকি বড় কথা, বাউলের দল এলো, নাচলো, গাইলো, চলে গেল, কেউ বুঝতে পারলো না। তা সেরকম ঠাকুর এসছেন যখন প্রথম, কিন্তু এসছেন আপনারা দেখুন, আমরা লেখাটাও যার জন্য দিয়েছি, যে প্রথম এসছিলেন রামচন্দ্র দত্ত এবং ওনার মাস্তুতো ভাই মনমোহন মিত্র। তারপরে কয়েক মাস পরে এলেন সুরেন্দ্রনাথ। 1982-তে এলেন বলরাম বসু, মহেন্দ্রগুপ্ত শ্রীম, যিনি রামকৃষ্ণ কথামৃত লিখেছেন। তারপর তো মানসপুত্র রাখাল, তারপর নরেন্দ্রনাথ, তারপরে গিরিশ ঘোষ, আসতে থাকলেন ধীরে 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 বাউলের দল এক হতে থাকলো। এই দেখুন সুরেন্দ্রনাথ মিত্র, ওনার আয়ুষ্কাল ছিল মাত্র 40 বছর। এইটা কিন্তু আমি দেখেছি, মানে যার যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু থেকেছেন ঠাকুরের সঙ্গে, তারপরে কিন্তু বেরিয়ে গেছেন সব, কারণ ঠাকুর গেছেন 85-86 হবে। তা এছাড়া তারপরে বলরাম বসু মাত্র 48 বছর বয়স। দেখুন আবার শ্রীমর ক্ষেত্রে প্রয়োজন ছিল 80 বছর, উনি লিখেছেন হচ্ছে আমাদের রামকৃষ্ণ কথামৃত। তারপরে গিরিশবাবু এসছেন, গিরিশচন্দ্র ঘোষ, বাংলার নটসূর্য বলুন, বিখ্যাত ব্যাপার। তারপরে এসছেন নাগ মহাশয়, সাধু নাগ মহাশয়। তারপরে এসছেন ব্রহ্মানন্দ। এই সালটা কিন্তু ঠাকুরের মানসপুত্র বলা হতো। উনি 59 বছর ছিলেন এবং ওনার সালটা খেয়াল করবেন 1863 থেকে 1922। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আমরা আলোচনায় আসব। তারপরে এসছেন নরেন্দ্রনাথ, মাত্র 39 বছর বয়স। তারপরে এসছেন 80 বছর বয়স অবধি ছিলেন শিবানন্দ মহারাজ, যাকে মহাপুরুষ মহারাজও বলা হতো। অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, এনার কথাও আমাদের আসবে। তারপরে এসছেন বাবুরাম মহারাজ, প্রেমানন্দ মহারাজ, তারপরে যোগেন মহারাজ, সব অল্প অল্প আয়ু, কারোর 38 বছর, কারোর 57 বছর। ঠাকুরের সঙ্গে সব লীলা করতে এসেছিলেন। তারপরে দেখুন স্বামী নিরঞ্জন এসছেন, 1904-এই চলে গেছেন, বিবেকানন্দের 2 বছরের মধ্যে। তারপরে স্বামী সারদানন্দ মহারাজ, তো ওনারও দেখুন 65 থেকে 1923। তারপরে স্বামী রামকৃষ্ণানন্দ, উনি ছিলেন হচ্ছেন 1911 অবধি। 1911 অবধি ডাটা বলে আমরা একটু ধীরে ধীরে বলছি। তারপরে দেখুন শুধু ইয়ংদের দিয়েছেন তা কিন্তু নয় দীক্ষা, ঠাকুর কিন্তু এই দেখুন স্বামী অদ্বৈতানন্দ মহারাজকে দিয়েছেন, যাকে বুড়ো গোপাল বলা হতো, উনি 1909-তে চলে গেছেন। তারপরে দেখুন লাটু মহারাজ, স্বামী অদ্ভুতানন্দ, অপূর্ব, ওনার জীবনী পড়বেন, ঠাকুরের সঙ্গে যেসব হয়েছে অপূর্ব, বিবেকানন্দ স্বামীর সঙ্গে যা হয়েছে অপূর্ব। স্বামী তুরীয়ানন্দ, স্বামী অবেদানন্দ, কালী মহারাজ, তারপরে স্বামী ত্রিগুণানন্দ। এই হচ্ছে মোটামুটি আমি একটা বললাম ছক মতো। এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, হচ্ছে স্বামী অখণ্ডানন্দ, উনিও পরবর্তী প্রেসিডেন্ট হয়েছিলেন। পূর্ণচন্দ্র ঘোষ, এগুলো বলছি আমি উল্লেখ করার জন্য, না উল্লেখ করলে ঠিক হয় না। আপনারা দেখতেও পাচ্ছেন, স্টিল করে নোট নিয়ে নেবেন যাদের আগ্রহ আছেন, আমি সেই জন্যই তথ্যগুলো এইভাবে দিয়েছি। তারপরে ইনি একজন সিন্ধু প্রদেশের অধিবাসী ছিলেন, আডবাণীজি, উনি এসছিলেন, সব জুটে যান, ভগবান এলে সব জুটে যান। তারপরে স্বামী সুবোধানন্দ, অগরমণী দেবী,
মায়েদের যেসব দীক্ষা দিয়েছিলেন উনি, তার শিষ্য ছিল অগরমণি দেবী, গোলাপ মা, গৌরী মা সম্পর্কে আমরা জেনেছি, যোগিন মা, লক্ষ্মী দেবী। মোটামুটি আমি কিছুটা বললাম। এইবার দেখুন ভীষণ গুরুত্বপূর্ণ, যেটার জন্য এতটা বলা, যে বেলুড় মঠ স্থাপন হওয়ার পরে এই যে মিশন বা মঠ বা আশ্রম, তাদের প্রেসিডেন্ট অর্ডারটা কী ছিল? প্রথমেই হয়েছিলেন ঠাকুরের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দ। উনি কিন্তু 1922 অবধি ছিলেন, সালটা খেয়াল করবেন। 1922 সালে উনি চলে যাওয়ার পর হলেন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ। তারপরে 3-4 বছরের জন্য এলেন স্বামী অখণ্ডানন্দ। এনার আরও একটু বয়সকালের ছবি আছে, এটা আমরা দিইনি। তারপরে কে এসেছিলেন এটা আমরা জিজ্ঞাসা চিহ্ন রেখেছি। চতুর্থ, আমাদের এই চতুর্থ যিনি এসেছিলেন তাকে নিয়ে আমাদের না, তিনি মাত্র 2 বছরের জন্য এসেছিলেন, 1937 এবং 1938। তার কাহিনী আমরা শুনব এখানে একটু বিশদে, কারণ তিনিই আমাদের এই এপিসোডের মূল লক্ষ্য। রামকৃষ্ণ মিশনের চতুর্থ প্রেসিডেন্ট। আসুন আমরা এনাকে দেখি। ইনি হচ্ছেন স্বামী আত্মাস্থানন্দ, আমায় মাফ করবেন। তাই ইনি হচ্ছেন আমাদের এই প্রেসিডেন্ট অর্ডারে ছিলেন 2007 থেকে 2017, এই 10 বছর। ভারতবর্ষের বিখ্যাত মানুষও কিন্তু এনার চরণাশ্রিত। উনি গেছিলেন রামকৃষ্ণ মিশনের সাধু বলে, এই গুরু কিন্তু ওনাকে ফিরিয়ে দেন, তোমার জন্য অন্য কাজ আছে বলে। আমি সেই ছবিটা দিইনি তাদের। তা স্বামী আত্মানন্দের একটা বিখ্যাত ঘটনা বলি। যখন উনি কলেজে পড়তেন তখন কিন্তু উনি গেছিলেন হচ্ছে, ওনার ইচ্ছে ছিল মহাপুরুষ মহারাজের কাছ থেকে, অর্থাৎ শিবানন্দ স্বামীর কাছ থেকে দীক্ষা নেবার। কলেজ তো রামকৃষ্ণ মিশন কলেজেই পড়তেন, তাও গেছিলেন। কিন্তু তখন অলরেডি কিন্তু আমাদের যে চতুর্থ প্রেসিডেন্ট তিনি কিন্তু হয়ে গেছেন। তো উনি দেখলেন কোনো গুরুত্বই দিলেন না ওনাকে। উনি গেছিলেন স্বামী আত্মানন্দ, ওনার লেখা আছে, কারণ উনি যখন এই চতুর্থ অর্ডারের যে প্রেসিডেন্ট যিনি হয়েছিলেন তার সম্পর্কে বলেছেন, তিনি কিন্তু এই লেখাটা বলেছেন। অপূর্ব, তাকে কোনো গুরুত্বই দেননি। তো উনিও একটু বিষাদগ্রস্ত, ভালো লাগে না ওনার। উনি ফিরে আসেন। ফিরে এসে বোর্ডিংয়ে অনাদি মহারাজ ছিল, তাকে বলেন। অনাদি মহারাজ সব শুনে হাসেন। সেই রাত্রে যখন আত্মানন্দ শুয়েছেন, সারা রাত ধরে স্বপ্ন দেখতে থাকেন। কখনো দেখছেন মহাপুরুষ মহারাজ বসে আছেন, আর যিনি ওকে দেখে কথা বলেননি, আমাদের চতুর্থ মহারাজ যিনি হবেন প্রেসিডেন্ট বা হয়েছিলেন সেই সময়, তিনি আর উনি একই হয়ে যাচ্ছেন। কখনো একে দেখছেন, কখনো ওকে দেখছেন, আর দুজনে মিলে যাচ্ছেন। এক অদ্ভুত ব্যাপার। সকালে উঠে আর উনি স্থির থাকতে পারেননি, উনি দৌড়ে গেছেন। দৌড়ে যাওয়ার পর গতকাল যিনি ওনাকে চিনতে পারেননি, তিনি এসেছে। তিনি বলতে শুরু করলেন, এসেছো, এসো, বসো, কত গল্প, কত কিছু। উনি কিন্তু সেই চরণে উনিকে সমর্পণ করেন। ওনার গুরু ছিলেন আমাদের, যিনি যাকে নিয়ে আমরা মূল কথা বলবো, যার জীবনে কিছুটা শুনব। সেই প্রাচীনকাল থেকে তিনি বারে বারে এসেছেন, সেই কথাও বলবো এখানে, প্রমাণস্বরূপই কিছু বলবো, কিছু তথ্য দিয়েই বলবো। তো এটা আমরা বলছি কেন, এত কিছু বলছি কেন? আমাদের যে প্রমাণ আছে, যে সমস্ত বইপত্র আছে, যেসব, সেইগুলো যাতে আমরা বুঝতে পারি, তার গুরুত্ব বুঝতে পারি, সেই জন্য এত কিছু বললাম। একটু অন্যভাবে আসি। এনাকে আমরা চিনি, এনার নাম তপন সিংহ। আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা ভারত সরকার ওনার বিশেষ এতে ডাক টিকিট প্রকাশ করেছিল। বিখ্যাত পরিচালক, আমাদের গর্ব, বাঙালির গর্ব। তো ওনার একটি বই আছে, চলচ্চিত্র আজীবন। চলচ্চিত্র আজীবন এই বইটি একটা সংকলন, লেখা নয়, সংকলন। বিভিন্ন সময় উনি যা বলেছেন বা লিখেছেন তার একটা সংকলন, দেশ পাবলিশিংয়ের। আমার কাছে আছে বইটি। ওই বইটি পড়তে গিয়ে আমি একটা অদ্ভুত, অত্যাশ্চর্য এক চরিত্রর সন্ধান পাই। তার নাম ডক্টর সুধীর রঞ্জন সান্যাল। এনার যে জীবন উনি খুব সংক্ষেপে লিখেছেন। আমার ইচ্ছে ছিল আজকে পাঠ করার, পরবর্তী এপিসোডে কোথাও একটা যদি সুযোগ পাই পাঠ করব। জীবন পবিত্র, এরকম জীবনের কথা শুনলে। হেদুয়ার কাছে বিবেকানন্দ স্বামী যেখানে বাড়ি, ঠিক ওই গায়ে ওনার কিন্তু চেম্বার ছিল একটা। বিধানচন্দ্র রায় তখনকার দিনে ওনাকে 1 লক্ষ টাকা গ্র্যান্ট করে দিয়েছেন, যাতে উনি আবিষ্কার করেছেন জন্ম নিয়ন্ত্রক বড়ি,
তো উনি সেই গ্র্যান্টের টাকা ফিরিয়ে দেন, বলেন যে না এটা আমি সাধারণ ডুপ্লেক্স কোম্পানি পেটেন্ট নিতে চেয়েছিল, উনি দেননি, বলেছেন না এটা আমাদের সাধারণ দেশের গরিব মানুষরাই এটা পাবে, আমি যতটা হয় আমি একা করে যাব, তারপরে পরবর্তী প্রজন্ম এসে করবে। তো যাই হোক, ডক্টর সুধীর রঞ্জন সান্যাল এক অসাধারণ চরিত্র। আসলে ওনার এটা পড়ার পর আমি নিজে খোঁজ করতে গেছি, আমি ধীরে 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 এই ব্যাপারটার মধ্যে ইনভলভ হয়ে পড়ি, সেই যাত্রা শুরু হয়। এটা একটা বড় ব্যাপার, তা অদ্ভুত এক ব্যাপার, এটা আমি নিশ্চয়ই পাঠ করব, কারণ আমি যেটা করছি এটার পিছনে কিন্তু এটার একটা খুব বড় ভূমিকা আছে। আসুন আমরা একটু ভুল দেখছি, আমরা এখান থেকে যাব। এই দেখুন, ডক্টর সুধীর রঞ্জন সান্যালের বাবার নাম হচ্ছে বৈকুণ্ঠনাথ সান্যাল। উনি কিন্তু স্বয়ং বিবেকানন্দের সতীর্থ ছিলেন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য ছিলেন ডাইরেক্ট। তা উনি কিন্তু লিখেছেন রামকৃষ্ণ লীলামৃত। এই রামকৃষ্ণ লীলামৃততেও কিন্তু উনি লিখে গিয়েছিলেন এই চতুর্থ মহারাজের কথা। সে এক অদ্ভুত কথা, আমরা জানবো, শুনবো আমাদের রামকৃষ্ণ অর্ডারের চতুর্থ প্রেসিডেন্টের কথা।